গোটা পৃথিবী জুড়ে এরকম বড় বড় সমুদ্র বন্দরে যদি ওরা দখল করতে পারে, তাহলে ব্যবসা বাণিজ্য যা সমুদ্র বন্দর দিয়ে হবে সেটার উপর আসলে আমেরিকার দখলদারি থাকবে। একই রকম ভাবে বাংলাদেশে আপনি দেখছিলেন না, কেউ কেউ বলছিল কলকাতা দখল করবে, আর এখান থেকে কেউ কেউ বললো চট্টগ্রাম দখল করবে। আচ্ছা, যদি কোনো গন্ডগোল হয় তাহলে দখল করতে হয় যদি আপনার, তাহলে দেশের রাজধানী, তাহলে চট্টগ্রাম কেন? কারণ ভারতবর্ষের মধ্যে যতগুলো গভীর সমুদ্র বন্দর রয়েছে তার মালিকানা ইতিমধ্যে আদানিরা পেয়ে গিয়েছে। একমাত্র এই বঙ্গোপসাগর, ভারত মহাসাগর ধরে চট্টগ্রামের বন্দরটায় ওদের মালিকানাটা পাওয়া বাকি রয়েছে। সেই জন্য হিসেব করে অঙ্ক কষে নিজের অর্থনৈতিক সুবিধার জন্য ওই চট্টগ্রাম বন্দর দখল করা, কি গাজার ওপর আক্রমণ, এই গোটাটা আসলে ওদের অর্থনীতির হিসেবে হচ্ছে। মার্কিন সাম্রাজ্যবাদের মদতে ইসরায়েলের যে হানা গাজার উপরে, যেভাবে আমরা শিশু মৃত্যুগুলোর ছবিতে দেখতে পাচ্ছি, এবং তা একেবারে প্রকাশ্যেই আনা যাবে না এরকম এক ছবি। তা আজকের যে এই ধিক্কার মিছিল, বাংলায় দাঁড়িয়ে যে প্রতিবাদ বামেরা করছে, তার মূল মোটোটা আমি একটু জানতে চাই। বামপন্থীরা বরাবর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান জানিয়ে এসছে, সে পরিস্থিতি যেরকমই হোক না কেন। সেটা কিউবায় যদি সাম্রাজ্যবাদী আগ্রাসন হয়, আখের ক্ষেতের ওপর আমেরিকা যেভাবে হেলিকপ্টার দিয়ে কীটনাশক মানে বিষ ছড়িয়েছিল যাতে ওই আখ দিয়ে কিউবা ব্যবসা বাণিজ্য চালাতে না পারে, যেরকম ভিয়েতনামের ক্ষেত্রে বামপন্থীরা তার পাশে দাঁড়িয়েছিল আমার নাম তোমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম স্লোগানে সংহতিতে, একই রকম ভাবে আমরা দেখছি যে প্যালেস্তাইনের ওপর ইসরায়েলের এই হামলা, শুধু ইসরায়েলের হামলা না, এর পিছনে আমেরিকার একেবারে প্রকাশ্য মদত রয়েছে। এবং যুদ্ধ বিরতি চলাকালীন, আমি জানি না প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও যুদ্ধবিরতির এইরকম নিয়মের লঙ্ঘন হয়েছিল কিনা, যুদ্ধ বিরতি চলাকালীন যে সময়ে আক্রমণ এবং নারী এবং শিশু হত্যা, এটা আসলে প্রমাণ করছে যে শুধু এই সময়ের লড়াই জিততে চাইছে সাম্রাজ্যবাদ তা নয়। নারী এবং শিশু হত্যা মানে পরবর্তী প্রজন্মের কেউ লড়াই করার জন্য বেঁচে থাকবে না, এই জায়গায় ওরা লড়াইটাকে নিয়ে যেতে চাইছে। গোটা বিশ্বের সাধারণ মানুষ যারা সাম্রাজ্যবাদের বিপক্ষে, যারা এই হানাহানির বিপক্ষে, তারা প্রতিবাদ করছেন। এবং এসএফআই ডিওয়াইএফআই এই ক্ষেত্রে পিছিয়ে থাকতে পারে না, তারাও এই লড়াইটা সামনাসামনি রয়েছে যে এই হানা অবিলম্বে বন্ধ করতে হবে, যুদ্ধবিরতির নিয়ম মানতে হবে, এবং গোটা পৃথিবীর মানুষজন, সেই ইউনাইটেড নেশনস হোক, অন্য সংস্থা হোক, গোটা পৃথিবীর যুক্তিবাদী মানুষজনকে প্যালেস্তাইনের পাশে দাঁড়াতে হবে। কারণ এইটা মানে আজকের মানব সভ্যতায় মানবতার এরকম অবক্ষয়, এটা চলতে পারে না। বাংলায় দাঁড়িয়ে বাংলাদেশের প্রতিবাদ হলো না, মিছিল হলো না, এই গাজার বিরুদ্ধে যে ইসরায়েল হানা হচ্ছে তার প্রতিবাদ হচ্ছে। বিজেপি একদম মাঠে নেমে পড়েছে, বলছে যে বাংলাদেশের প্রতিবাদে বামপন্থীরা কোথায় ছিল না, এই গাজার প্রতিবাদে এলো। এটা ঠিক, রাস্তায় যখন লড়াই আন্দোলন হয় তখন সম্ভবত বিজেপি ঘুমায়। বাংলাদেশের ঘটনা নিয়ে 5ই আগস্ট 2024 প্রথম বামপন্থীরা বিবৃতি দিয়েছিল যে বাংলাদেশে যে ঘটনা চলছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। বিজেপির নেতারা তখন ঘুমাচ্ছিলেন। তারপর কলকাতার রাস্তা হোক, শিলিগুড়ির রাস্তা হোক, দিল্লির রাস্তা হোক, বামপন্থীরা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে লড়াই করেছে। যে বিজেপি আজকে এই কথা বলছে, সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গে বিজেপির মুখে কোনো কথা আমরা শুনতে চাই না। কারণ গোটা নিজের দেশে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যে সংখ্যালঘু নির্যাতন হয়ে চলেছে, তাতে তো বিজেপির কোনো কথা নেই। বাংলাদেশে যাকে দেশদ্রোহিতার আইনে জেলে পোড়া হয়েছে তার বিরুদ্ধে আমি যখন কথা বলবো, আমাকে উমার খালিদের কথাও বলতে হবে, যাকে গত 4.5 বছর ধরে তারিখ পে তারিখ হয়ে যাচ্ছে কোর্টে, কিন্তু সরকার মুভ করছে না বলে তাকে জেলে পুড়ে থাকতে হয়েছে। আসিফার কথা বলবো, বিলকিস বানুর কথা বলবো, এরকম অনেক কথা বলা যায়। আমরা গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে সংখ্যালঘু নির্যাতনের বিপক্ষে আছি। বাংলাদেশ নিয়ে এই রাস্তায় দাঁড়িয়ে মিছিল হয়েছে, প্যালেস্তাইন নিয়ে এখানে দাঁড়িয়ে মিছিল হবে, ভারতবর্ষে সংখ্যালঘু নির্যাতন হলেও এই রাস্তায় দাঁড়িয়ে মিছিল হবে। আমরা বিজেপির মতো সিলেক্টিভ নই, বিজেপির মতো শুধু ভোটের রাজনীতি দেখে সেখানে সংখ্যালঘু নির্যাতনের পক্ষে বা বিপক্ষে বামপন্থীরা কখনো দাঁড়ায়। যুদ্ধবাজ, আমি এই একদম প্রসঙ্গটা শেষ করবো যে আমেরিকা এই যে যুদ্ধ খেলা, ছোট ছোট বিভিন্ন দেশে ভেঙে ভেঙে যে এই যে যুদ্ধ আবহ বজায় রাখা, এতে কি রাজনৈতিক, আমি বলছি কোনো যুদ্ধই তো কোনো দেশের অর্থনীতি এবং সুব্যবস্থার পক্ষে সঠিক নয়। এই জায়গায় আমেরিকার যে বারবার এই মনোভাব থাকে, এটা ঠিক কিভাবে ব্যাখ্যা? প্যালেস্তাইন ইসরায়েলের যুদ্ধ হলে আমেরিকার অর্থনৈতিক লাভ আছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এখন যেসব সামরিক ইত্যাদি অস্ত্রশস্ত্র তৈরি করছে, ইসরায়েলের যুদ্ধ না হলে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ না হলে, অন্য জায়গায় যুদ্ধ না হলে ওই অস্ত্র কিনবে কে? তাহলে মার্কিন যে অর্থনীতি ধসে পড়বে। তাহলে একদিকে ওই অস্ত্র বিক্রি করার জন্য বিভিন্ন জায়গায় এরকম যুদ্ধ বাঁধিয়ে রাখা, এবং দুই, যেটা গুরুত্বপূর্ণ, প্যালেস্তাইন আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ স্লোগান হচ্ছে ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্তাইন উইল বি ফ্রি। তাহলে জর্ডন নদী থেকে ওই যে গাজা সমুদ্র বন্দর, ওই সমুদ্র বন্দরটা হচ্ছে আমেরিকার লক্ষ্য।
গোটা পৃথিবী জুড়ে এরকম বড় বড় সমুদ্র বন্দরে যদি ওরা দখল করতে পারে, তাহলে ব্যবসা বাণিজ্য যা সমুদ্র বন্দর দিয়ে হবে সেটার উপর আসলে আমেরিকার দখলদারি থাকবে। একই রকম ভাবে বাংলাদেশে আপনি দেখছিলেন না, কেউ কেউ বলছিল কলকাতা দখল করবে, আর এখান থেকে কেউ কেউ বললো চট্টগ্রাম দখল করবে। আচ্ছা, যদি কোনো গন্ডগোল হয় তাহলে দখল করতে হয় যদি আপনার, তাহলে দেশের রাজধানী, তাহলে চট্টগ্রাম কেন? কারণ ভারতবর্ষের মধ্যে যতগুলো গভীর সমুদ্র বন্দর রয়েছে তার মালিকানা ইতিমধ্যে আদানিরা পেয়ে গিয়েছে। একমাত্র এই বঙ্গোপসাগর, ভারত মহাসাগর ধরে চট্টগ্রামের বন্দরটায় ওদের মালিকানাটা পাওয়া বাকি রয়েছে। সেই জন্য হিসেব করে অঙ্ক কষে নিজের অর্থনৈতিক সুবিধার জন্য ওই চট্টগ্রাম বন্দর দখল করা, কি গাজার ওপর আক্রমণ, এই গোটাটা আসলে ওদের অর্থনীতির হিসেবে হচ্ছে। বলছে ইসরায়েলের একদম পিঠ থেকে গেছে, সেই কারণেই ইহুদিরা এই প্রতিবাদ করছে, এটা কি মানবে? ইসরায়েলের একদম পিঠ থেকে গেছে, যুদ্ধ না করে আর কিছু করা যেত না। ইসরায়েল যে যুদ্ধ করছে সেটা যে কারণে করছে সেটা একেবারে অর্থনৈতিক কারণ। ও সমুদ্র বন্দরের দখল চায়, ও ওই এলাকার মানুষের জল জঙ্গল জমির অধিকার কেড়ে নিতে চায়। তাহলে ইসরায়েলকে এই জিনিস করতে উৎসাহিত কারা করছে? আমেরিকা করছে। ইউনাইটেড নেশনস হোক, অন্যান্য এই ধরনের যে সংস্থাগুলো আছে তাদের তো উচিত ছিল ইসরায়েলকে বলে এটা বন্ধ করা। বরঞ্চ ইসরায়েলকে তারা যে বাড়তি বাহবা দিচ্ছেন, এতে করে ভারতবর্ষ মানে গোটা পৃথিবী জুড়ে এই যে উত্তেজনা বাড়ছে, সেইটা এই যুদ্ধবাজদের পক্ষে ভালো হতে পারে, কিন্তু সাধারণ মানুষের পক্ষে ভালো হবে না। তাহলে আজকে গোটা বিশ্ব জুড়েই মানুষের বিরোধিতায় নেমেছে। শেষ প্রশ্ন করবো অন্য প্রসঙ্গ, তসলিমা নাসরিন, আমার একদম স্পেসিফিক শেষ প্রশ্ন থাকবে। দিল্লিতে থাকতে পারলেন, বাংলায় থাকতে পারলেন না, 2007-এ তাকে বামফ্রন্ট সরকারের আমলে চলে যেতে হলো, এখানে সুরক্ষা দিতে কি ব্যর্থ হলো বামেরা? সেই সময় নিরাপত্তার কারণেই তিনি যাতে সুরক্ষিত থাকতে পারেন তার জন্যই যা প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। আজকে যিনি রাজ্যসভায় এইসব কথা ইত্যাদি বলছেন, তিনি ভারতবর্ষের নাগরিকত্বের প্রশ্নে যে কোনো লেখিকা, শিল্পী, সাহিত্যিক ইত্যাদি তাদের জন্য যদি তার এরকম প্রাণ কাঁদছে, তাহলে তাকে ভারতবর্ষের নাগরিকত্ব দিয়ে দিচ্ছেন না কেন? এই প্রশ্নের উত্তর কিন্তু বিজেপির রাজ্যসভার সাংসদ দিতে পারবেন না। মনে থাকবে রাজস্থানে পাঠানো হয়েছিল। আমি বলছি যে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার প্রশ্নে বিজেপি এতদিন যা যা বক্তৃতা করেছে, সেই বক্তৃতা যদি তাদের এখন মনে থাকে, তাহলে তারা তসলিমা নাসরিনকে ভারতবর্ষের নাগরিকত্ব দিক। সেটা কেন দিতে পারছে না? একবার নাগরিক হয়ে গেলে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কচ্ছ থেকে কোহিমা কোথাও যেতে তার কোনো বাধা থাকবে না।